সকলকে শুভ সন্ধ্যা। যারা এই মুহূর্তে আমার সঙ্গে ক্লাসে রয়েছো, চলছে আমাদের বিপিএসসির ক্লাস। আজকে আমরা আমাদের যে সাহিত্যের ইতিহাসের ক্লাস করছি, সাহিত্যের ইতিহাসের পর্যালোচনার যে ক্লাস, সেই ক্লাসটি এই ক্লাসটি আমরা বিপিএসসির যে প্রশ্ন দেখেছি, সেই প্রশ্নকে সামনে রেখেই মূলত এই ভাবনাগুলি এসেছে। সবসময় যে প্রশ্নগুলো সরাসরি এর মধ্য থেকে আসবে এমন নয়, কিন্তু কোনোদিনই কোনো পরীক্ষার কোয়েশ্চেনের প্যাটার্ন কখনো একরকম থাকে না। সময়ের সঙ্গে সঙ্গে তার পরিবর্তন হয়, পাল্টে পাল্টে যায়। তাই সেই পাল্টানো বিষয়টা মাথায় রেখেই মূলত এই কোয়েশ্চেনগুলো আর ভাবনা চিন্তা করছি, এই ধরনের পড়ানোর দিকে যাচ্ছি। আর এর আগে আমি একেবারে প্রাচীন বাংলা, মধ্য বাংলা এবং আধুনিক বাংলা অব্দি যে এসেছি, তার একটা ধারাবাহিক সাহিত্যের ইতিহাসের ক্লাস চলছে। যারা পরে এসেছো তাদেরকে বলবো তারা এই ক্লাসগুলি আগের রেকর্ড থেকে সেগুলি পেয়ে যাবে। মানে হঠাৎ করে আজকে দাঁড়িয়ে 19 শতকের কথা বলছি না, বরং তার আগে আমরা ভাষার ইতিহাসের কথা বলেছি। ভাষার ইতিহাসের পরবর্তী ক্ষেত্রে আমরা বাংলা ভাষার উদ্ভবের কথা বলেছি, বাংলা ভাষার যোগের বিভাগের কথা বলেছি এবং বাংলা সাহিত্যের যে যোগগুলি রয়েছে সেগুলিরও কথা আমরা সেই পরম্পরা অনুসারেই বলতে বলতে এসেছি। তাই যারা হঠাৎ করে ভাবছো যে আমরা সাহিত্যের ইতিহাস পড়ছি, এমনটা নয়। একেবারেই এটা একটা ধারাবাহিকভাবে চলছে এবং সেই ধারাবাহিকতার মধ্যে আমরা আগের দিনে আমাদের বাংলা গদ্যের বিকাশে যে দুটি প্রতিষ্ঠান, শ্রীরামপুর মিশন এবং ফোর্ট উইলিয়াম কলেজ, এই দুটি প্রতিষ্ঠানের কথার বিষয়ে বলেছিলাম, তার গ্রন্থের কথা বলেছিলাম, গৌরবের কথা বলেছিলাম। আজকে সেই বিষয়টিরই একটু বলা যেতে পারে আরেকটু অগ্রসর আমরা হব। এখানে পরবর্তী আমাদের যে বাংলা ভাষার বাংলা গদ্যের যারা কাজ করেছেন, যার মধ্যে রয়েছেন আমাদের রামমোহন রায় এবং তার সঙ্গে সঙ্গে গোটা 19 শতকের জুড়ে একটা পত্র-পত্রিকার চর্চা, উল্লেখযোগ্য কিছু পত্র-পত্রিকার নাম এবং অবশ্যই দুজন কবির কথা বলতে হয় যারা এই মধ্যযুগের প্রতিনিধিত্ব করেছেন এবং আহ, তারা তাদের কাজকর্ম রেখে গেছেন। আজকের এই ক্লাসে আমরা এই চারটি জায়গা, এক রামমোহন রায়, তার যে বাংলা গদ্য চর্চার গুরুত্বপূর্ণ গ্রন্থগুলোর নাম এবং তার গদ্য সম্পর্কে কিছু ধারণা, তার পাশাপাশি রামমোহনের সমসাময়িক যে সমস্ত পত্রপত্রিকা রয়েছে তার নাম ইত্যাদি আমাদের যা জানা প্রয়োজন সেটি, এবং তারপরে আমরা জানবো ঈশ্বরগুপ্ত এবং মদনমোহন তর্কালঙ্কারের সম্পর্কে, তাদের কাজকর্ম সম্পর্কে। আশা করি আমার কথা তোমরা সবাই শুনতে পাচ্ছ। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আর তার সঙ্গে জানাই যে আমাদের ক্লাস পুরো আগের মতোই ফিরে এসেছে। আগামী সপ্তাহ থেকে দিব্য স্যার ক্লাস নেবেন এবং অমিত স্যারও খুব দ্রুত ক্লাসে ফিরছেন, সুস্থ হয়েছেন। সুতরাং আমাদের সিলেবাসের ক্লাস যা হয়েছে সেগুলোকে আবার রিভাইজ মোডে আমরা যাব এবং যারা রয়েছো তাদেরকে বলবো তোমরা ভালো করে পড়তে থাকো। এখন আমি আজকের যে ক্লাস, যে আমার স্লাইড রয়েছে এতক্ষণ তোমাদের যে স্লাইডের কথা বলছিলাম সেই স্লাইডটি আমি শেয়ার করছি তোমাদের সঙ্গে। শুভ সন্ধ্যা সুদেষ্ণা। বেশ, বেশ। আজকের আলোচনার আমরা একেবারে শুরুতেই আলোচনা করব 19 শতকের বাংলা গদ্যের আহ, একেবারে প্রধান সারির বা প্রথম সারির মানুষের মধ্যে যার নাম উঠে আসে তিনি হলেন আর কেউ নন, রামমোহন রায়। যদিও রামমোহন রায়ের পদবী বা উপাধি সেটি ছিল বন্দ্যোপাধ্যায়। রায় উপাধি, রায় পদবী তাদের গ্রহণ করেছেন আর সেইটি কারণে। তো যাই হোক, আধুনিক বাংলার সমাজ সংস্কৃতি, শিক্ষা দীক্ষা ইত্যাদি ক্ষেত্রে যে প্রগতিশীল মানুষরা যারা ছিলেন তাদের প্রগতিশীল এই মনোভাবের প্রথম যিনি সূচনা করেছিলেন, যাকে আমরা নবজাগরণের অগ্রদূত বলি আমাদের বাংলা সাহিত্যের ক্ষেত্রে, সেই রামমোহন রায়ের প্রসঙ্গে আমরা প্রথমে কিছু তথ্যের কথা বলবো। মূলত তোমাদের তথ্যেরই প্রয়োজন, কিন্তু তথ্যগুলোকে আমি একটু আমার মতো করে কথা দিয়ে তথ্যগুলোকে একটু সজীব করার অবশ্যই চেষ্টা করব। তা বাঙালি জাতিকে মধ্যযুগের যে
বলা যেতে পারে পরিসর থেকে আস্তে 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 আধুনিক যুগের দিকে যে আমাদেরকে অগ্রসর করে দিয়েছেন, সেই অসাধারণ কাজটি যে মানুষটি করেছেন তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন রামমোহন রায়। তার জন্মের সম্পর্কে একটি মতান্তর রয়েছে, 1772 কিংবা 74 এরকম একটি সময়ের মতান্তর রয়েছে। দুটি সালেই খেয়াল করা প্রয়োজন। অনেক সময় আমরা দেখেছি যে বিশিষ্ট মানুষের জন্মসাল মৃত্যুসাল থেকেও প্রশ্ন এসেছে, যথা আমরা দেখেছি চৈতন্যদেবের জন্মের প্রসঙ্গ প্রশ্ন এসেছে। এই ধরনের প্রশ্নের জন্য প্রস্তুত থাকা প্রয়োজন, তাই রামমোহনের জন্মসাল মৃত্যুসাল এখানে উল্লেখ রেখেছি। তিনি 1772-74 একটি সম্পন্ন ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করছেন এবং জীবনের প্রথম দিকে তিনি মূলত সংস্কৃত এবং ফার্সি ভাষা শিখছেন। কারণ আমরা জানি যে 1202 সালে যে তুর্কি আক্রমণ শুরু হয় এবং সেখান থেকে 1757 পর্যন্ত যে শাসন ব্যবস্থা আমাদের ভারতবর্ষের সঙ্গে ছিল, মুসলমান শাসন ব্যবস্থা প্রায় 550 বছর। সেই 550 বছরে আমাদের বাংলার সংস্কৃতি, বাংলার কৃষ্টি, বাংলার ধর্মীয় সমস্ত প্রেক্ষাপট, সামাজিক প্রেক্ষাপট তো পরিবর্তিত হয়েছে এবং সেখানে ফার্সি শব্দের শেখারও একটা প্রচলন তৈরি হয়েছে, কিন্তু সংস্কৃত ফার্সি উভয়েই তিনি শিখেছিলেন। পরে সরকারি কাজকর্ম করবার অবকাশে তিনি আরো অন্যান্য যে ভাষা, ইংরেজি ভাষা শিখেছিলেন। মিশনারিদের তর্কে জব্দ করার জন্য হিব্রু ভাষা শিখেছিলেন, অসাধারণ বুদ্ধিবিদ্যার পরিচয় দিয়েছেন। এবং তার তার যে হিব্রু ভাষা আমরা জানি ইসরায়েলের এখন রাষ্ট্রভাষা, যেটি একসময় মৃত ভাষা রূপে ছিল এবং যেটা পরবর্তী ক্ষেত্রে সরকারি পৃষ্ঠপোষকতায় সেটি জীবিত হয়েছে। একটি রাষ্ট্রের ইসরায়েল রাষ্ট্রের সেটি রাষ্ট্রীয় ভাষা রয়েছে। তো যাই হোক, এই মানুষটির সম্পর্কে আমরা সাধারণত জানি যে কাজটির কারণে, যে সামাজিক সমাজ সংস্কারের যে কাজটির কারণে, সেটি হচ্ছে সতীদাহ প্রথার বিরুদ্ধে আন্দোলন। কিন্তু শুধু সতীদাহ প্রথার বিরুদ্ধে আন্দোলন নয়, বরং জুরির বিচার, সম্পত্তিতে স্ত্রীলোকের অধিকার এবং এবং পাশ্চাত্য শিক্ষার সম্প্রসারণ, এই প্রভৃতি বিষয়ে তাঁর চিন্তা ভাবনার একটা জায়গা রয়েছে এবং তিনি বলতে গেলে বলতে হয় যে এই সমস্ত ব্যাপারে তিনি হচ্ছেন পথিকৃৎ। আহ, আবার একেশ্বরবাদী তত্ত্বের দ্বারা যে বেদ বেদান্তের উপনিষদকে রূপান্তরিত করা যেতে পারে এবং জনমানুষকে প্রভাবিত করা যেতে পারে, আধুনিক যুক্তিবাদী বৈজ্ঞানিক মনের দ্বারা বাঙালিকে একটা নতুন দিকে যে এগিয়ে দেওয়া যেতে পারে, সেটার বিষয়েও কিন্তু তার একটা বিশেষ আহ, নজর থেকেছে। আমরা তার সার্বিক সমস্ত কাজকর্ম নিয়ে এখানে মূলত কথা বলবো না, বরং আমরা কথা বলবো তার গদ্যের বিষয় নিয়ে, কারণ গদ্যের জায়গা থেকে আমাদের তার অবদানটির একটু খেয়াল রাখা প্রয়োজন। তার গদ্যের অবদানের ক্ষেত্রে বলতে হয় যে 1815 থেকে 1830 এই 15টা বছর মূলত তিনি তার যাবতীয় যে বাংলা বইপত্র সেগুলি রচনা করছেন এবং ছোট বড় মাঝারি সবকিছু মিলিয়ে তিনি প্রায় 30টির কাছাকাছি বই রচনা করছেন এই মানুষটি। এবং আহ, আমরা সেই সমস্ত বইপত্র যে নামগুলি যদি একটু খেয়াল রাখি, তাতে দেখব যে কিছু বিশেষ ক্লাসিফিকেশন রয়েছে। মূলত তার যে রচনা, এটা প্রথমেই বলে দেওয়া দরকার, তার রচনা কোনো গদ্য বা ভাষা চর্চার জন্য নয়, বরং সাহিত্য রস বা শিল্প সৃষ্টির জন্য একেবারেই নয়, বরং ধর্ম সংস্কার এবং সমাজ চেতনার যে বশবর্তী হয়ে তার বাংলা গদ্যের যে সূচনা, বাংলা গদ্যের যে কলম ধরা, সেই দিকটিকে মাথায় রেখে আমাদের তার গ্রন্থগুলির বিষয়ে একটু জানা প্রয়োজন। মূলত প্রাচীন যে সংস্কৃত গ্রন্থের অনুবাদের মধ্যে তার রয়েছে বেদান্ত গ্রন্থ, বেদান্ত সার, আহ, উপনিষদের অনুবাদ এবং এছাড়াও যে বিতর্কমূলক রচনা, যেগুলি তার সব থেকে জনপ্রিয় বলা যেতে পারে, তা সেই বিতর্কমূলক রচনাগুলির মধ্যে রয়েছে উৎসবানন্দ বিদ্যাবাগীশের সহিত বিচার, গোস্বামীর সহিত বিচার, সহমরণ বিষয়ক প্রবর্তক নিবর্তকের সংবাদ, কবিতাকারের সহিত বিচার, এই ধরনের কিছু
বইপত্র রয়েছে। তার সঙ্গে সঙ্গে আমরা ব্রাহ্মণ সেবধি, পথ্য প্রদান, সহমনন বিষয়ক প্রভৃতির যে গ্রন্থের কথাও আমরা বিশেষ করে নাম করতে পারি এখানে। এছাড়া তার যে আরো যেটি গুরুত্বপূর্ণ যে তিনটি বা দুটি বইয়ের কথা বলতে হয়, একটি হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ, যেটি 1833 সালে প্রকাশিত হচ্ছে, আর একটি ব্রহ্মসঙ্গীত 1828। এছাড়া তার একটি পত্রিকা, তার নাম হলো সংবাদ কৌমুদী, সেটির ব্যাপারেও আমাদের পরিচয় জেনে রাখা প্রয়োজন। গৌড়ীয় ব্যাকরণের কথা বললাম, গৌড়ীয় ব্যাকরণ হচ্ছে বাঙালির লেখা, মানে বলতে হয় যে বাঙালির লেখা প্রথম বাংলা ব্যাকরণ হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ। এর আগে আমরা জানি হালেদের ব্যাকরণ, ক্যারি সাহেবের বাংলা ব্যাকরণের প্রসঙ্গ রয়েছে, কিন্তু তার থেকেও আহ, প্রথম যে বিশুদ্ধতর বলা যেতে পারে এই রামমোহনের ব্যাকরণটির কথা। তা এই রামমোহন সর্বপ্রথম বাংলা গদ্যকে অনুবাদ, আলোচনা, বিতর্ক, মীমাংসার আহ, বাহন হিসেবে গড়ে তুলেছিলেন, এবং সেইভাবেই বলা যেতে পারে তার আধুনিক মনের জটিলতাকে ফুটিয়ে তোলার জন্য ভাষাকেও খানিক আহ, চেষ্টা করেছেন, ভাষাকে পরিবর্তন করেছেন। এবং এই পরিবর্তনটার স্বীকৃতি পরবর্তী ক্ষেত্রে যারা বা ভাষা চর্চা করেছেন, যথা ঈশ্বরগুপ্ত এবং রবীন্দ্রনাথ ঠাকুর, তাদের দুটি মতামত এখানে একটু তুলে ধরেছি। কিছুই না, জাস্ট এইগুলো একটু চেনা কোটেশন, খুব চেনা কোটেশন, যাতে একটু সুবিধা হয় মনে রাখতে, সেই কারণে দেওয়া। যেমন দেওয়ানজি জলের ন্যায় সহজ ভাষায় লিখিতেন, এবং রবীন্দ্রনাথ বলছেন কি রাজনীতি, কি বিদ্যা শিক্ষা, কি সমাজ, কি ভাষা, আধুনিক বঙ্গদেশে এমন কিছুই নাই রামমোহন রায় স্বহস্তে যাহার সূত্রপাত করেননি। প্রত্যেকটি ক্ষেত্রে রবীন্দ্রনাথ বলছেন সূত্রপাত করছেন রাজনীতি, বিদ্যা শিক্ষা, সমাজ, ভাষা, সমস্ত কিছুর সমস্ত দিকেই যিনি সূচনা করছেন তিনি হচ্ছেন আর কেউ নন, রামমোহন রায়। যদিও রামমোহন রায়ের ভাষা আমাদের যে খুব সহজ মনে হয় এমনটা নয়, ঈশ্বর গুপ্তের এই বক্তব্যটিকে আমাদের নিশ্চয়ই মনে রাখতে হবে। জলের ন্যায় মোটেই নয়, বরং একটু আমাদের কাছে আধুনিক সময়, মানে আমরা যে সময় রয়েছি, কতটা আধুনিক জানি না, কিন্তু সমস্ত ক্ষেত্রে আমরা আধুনিক বলেই চিহ্নিত করি, তাই আধুনিক সময় আমাদের মনে হয় হতে পারে যে ততটা হয়তো জলের ন্যায় নয়। আবার এটাও মনে হতে পারে জল তো আহ যেমন খেতে সব থেকে সহজ বলে মনে হয়, আবার জল আহ খানিক জটিলও বটে। এই জল খেতে খেতে আমরা জল খাওয়াটিকে হয়তো রপ্ত করে ফেলেছি, প্রকৃতপক্ষে সে কারণেই সহজ বলে আমাদের কাছে মনে হচ্ছে। কিন্তু প্রকৃতপক্ষে হঠাৎ করে যেদিন প্রথম আমরা জল খেয়েছিলাম, সবাই আমরা নাকে চোখে মুখে নিশ্চয়ই খেয়েছিলাম, এটা খুব স্বাভাবিকভাবেই হয়েছে। তাই এটাও হয়তো খানিকটা এই তীর্যকতা বা এই আহ, দ্বিতীয় উক্তিটির দিকেও খানিকটি রয়েছে বলা যেতে পারে। এরপরে 19 শতকের সাময়িক পত্রপত্রিকা, কারণ আমরা একটু আগে সংবাদ কৌমুদীর কথা বললাম, এখানে প্রসঙ্গক্রমে আমরা আহ, যে রামমোহনের সমকালীন যে বাংলা সাময়িক পত্রপত্রিকা ছিল সেটা একটু এখানে আমরা বলার চেষ্টা করব। তার আগে এখানে বলতে হয় যে এখানে হিকি সাহেবের যে বেঙ্গল গেজেটের কথা বলতে হয়। আহ, কুখ্যাত হিকি সাহেব, যিনি সাহেবদের মানে আহ, বলা যেতে পারে সাহেবদের মানে গলার কাটা হয়েছিলেন সেই রকম, এবং শেষ পর্যন্ত তাকে জেলে বন্দি হতে হয়, শেষ জীবনটা বড় দুঃখে কাটে। কিন্তু একটা খুব স্পষ্ট বক্তা, খুব বদমেজাজি একজন মানুষ ছিলেন, যিনি আহ, কোম্পানির অন্যায় অত্যাচার সমস্ত কিছুকে বলে দিতেন। কখনোই কোনো শাসকই তো এই এই কথাগুলো সহ্য করবেন না, তাই হয়েছে তাকে জেলে যেতে হয়েছে এবং তার শেষ জীবন যন্ত্রণায় কেটেছে। তা যাই হোক, আমরা আমাদের মতো করে তার যন্ত্রণার কথাগুলো জানার পাশাপাশি 19 শতকের এই সময়ে মূলত যে বাংলায় যে সাময়িক পত্রের একটা সূচনা হচ্ছে, বলা যেতে পারে আদি যুগের সূচনা হচ্ছে, সেটাও আমাদের এখানে কিন্তু খেয়াল রাখতে হবে। তার মধ্যে আমরা 1818 সালে বাংলাদেশে যে সাময়িক পত্রের সূচনা হচ্ছে সেটা জানছি, এবং অধিকাংশ সাময়িক পত্রের সেই সময় মূলত সাপ্তাহিক কিংবা পাক্ষিক কিংবা মাসিক, দৈনিক একেবারেই সেদিক থেকে নয়। প্রথম দৈনিক পত্রের সম্পাদনা করেছেন কিন্তু আর কেউ নন, কবিবর ঈশ্বরগুপ্ত, স্বনামধন্য তিনি। তার পত্রিকার নাম সংবাদ প্রভাকর, যেটি 1839 সালে, আহ, এটা একটু মনে রাখা দরকার, এখানে নোটটা দিইনি,
1839 সালে যেটি দৈনিক পত্রিকা রূপে সংস্করণ রূপে প্রকাশিত হয়েছে। এর আগে সেটি দ্বি-সাপ্তাহিক, মাসিক এইভাবে প্রকাশিত হয়েছে, কিন্তু এতই জনপ্রিয়তা হয়েছিল যে তাকে দৈনিক পত্রিকায় রূপান্তরিত করতে হয়েছে। যদিও এটা সবাই যে মেনে নিয়েছেন এমন নয়, আরো কিছু নাম এখানে রয়েছে যে নামগুলো একটু জানা প্রয়োজন। যেমন আমরা আমরা জেনে থাকি যে বঙ্গাল গেজেট, মূলত গঙ্গা কিশোর ভট্টাচার্যের যে বঙ্গাল গেজেট নামের যে সাপ্তাহিক পত্র ছিল, সেটাকেও অনেকে প্রথম বাংলা সাময়িক পত্র বলে মনে করেন, যেটিও 1818 সালেই প্রকাশিত হয়। এছাড়া আমরা আগের দিন একটি পত্রিকার কথা বলছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে মার্সম্যানের যে সম্পাদনায় প্রকাশিত হচ্ছে সমাচার চন্দ্রিকা, ফোর্ট উইলিয়াম কলেজে আমাদের শ্রীরামপুর মিশন থেকে প্রকাশিত হচ্ছে সমাচার দর্পণ। সেই সমাচার দর্পণটিও কথা বলা যায়, যেখানে দেশীয় পণ্ডিতদের সহযোগিতায় 1818 সালের মে মাসে প্রকাশিত হচ্ছে। কিন্তু এখানে একটা বিষয় বিশেষ করে নজর রাখবার, যে এই এই যে আমরা বলছি সমাচার দর্পণ ইত্যাদির কথা বলছি, তো এই সমাচার দর্পণ এবং দিগদর্শন, সমাচার দর্পণই মূলত এখানে এখানে মূলত মানে আমাদের এই যে হিন্দু ধর্ম এবং হিন্দু সমাজ, এইগুলোর উপরে অকারণ গালিগালাজ করা, এইগুলো সাধারণত হতো। হুম? এতে এই 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 যে একটা কটূক্তি, এই যে একটা অকারণ গালিগালাজ করার জায়গা থেকে, সেখান থেকে আমরা দেখতে পাই যে আহ, এর একটা পাল্টা প্রতিবিধান দেওয়ার জন্য রামমোহন রায় এবং ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় দুজন তারা মিলে একটু আগে যে পত্রিকার কথা বলছিলাম সংবাদ কৌমুদী, সেটি প্রকাশ করেন। উদ্দেশ্যটা কি? না, তারা যে গালাগালি করছেন তার একটা উত্তর দেওয়া প্রয়োজন বলে তাদের কাছে মনে হয়েছে। তা যদিও পরে মানে তারা একটা জবাব দিয়েছেন, কিন্তু রামমোহন হিন্দু ধর্ম এবং সমাজ সম্বন্ধে একটা পরবর্তী ক্ষেত্রে একটি অতিশয় আধুনিক এবং প্রগতিশীল মতের সঙ্গে আহ, মিলিত হন, বা মতের দ্বারা তিনি পরিবর্তিত হন। তখন কিন্তু ভবানীচরণ তার সঙ্গে তাল মিলিয়ে চলতে পারেন না, তিনি খানিকটা রক্ষণশীল স্বভাবের মানুষ ছিলেন, এবং তাই তাদের দুজনের ক্ষেত্রেই একটা মতানৈক্য তৈরি হয়। তারা দুজন দুটি মতের বা দুটি মতভেদের মানুষ হয়ে তারা তাদের মতো করে জীবন যাপন বা তাদের মতো করে সাহিত্য যাপন করেন, এবং ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় খুব কিছুদিনের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি পরের বছরই তিনি পত্রিকা সম্পাদনা করছেন, তার সুপ্রসিদ্ধ পত্রিকা, সাপ্তাহিক পত্রিকা, যেটির নাম ছিল সমাচার চন্দ্রিকা। তাহলে আমরা একেবারে শুরুর দিকের পত্রিকাগুলোর কথা বলছি, সংবাদ প্রভাকর, ঈশ্বর গুপ্তের সংবাদ, এছাড়া শ্রীরামপুর মিশনের দিগদর্শন, সমাচার দর্পণ, বা রামমোহনের সংবাদ সংবাদ কৌমুদী এবং সমাচার চন্দ্রিকা, এগুলো সবের সঙ্গে একটা করে সংযোগ আছে। যেমন সংবাদ কৌমুদীতে রামমোহন এবং ভবানীচরণ একসঙ্গে প্রকাশ করলেও পরবর্তী ক্ষেত্রে যেহেতু রামমোহনের সঙ্গে তার একটা মতের অনৈক্য তৈরি হচ্ছে, সেখান থেকে তিনি নিজে বেরিয়ে আসছেন এবং নিজে পত্রিকা করছেন। এর আগে সমাচার দর্পণে হিন্দু ধর্মের, হিন্দু সমাজ নিয়ে পরিহাস করছেন, সেখান থেকে রামমোহন তাদের একটা পাল্টা উত্তর দিতে চাইছেন, এবং সেখান থেকে তিনি আহ, পত্রিকা করছেন। তা এইরকম আন্দোলন প্রতি আন্দোলনের যেমন পত্রিকা ছিল, তেমনি কিছু জ্ঞান বিজ্ঞান, কিছু জানা, এই এই ইচ্ছে থেকেও তো কিছু পত্রপত্রিকা হয়েছে। যেমন আমরা এর আগেও দেখেছি জীবজন্তু বিষয়ক কিছু পত্রপত্রিকার নাম এখানে দেওয়া আছে। যেমন আমরা পাচ্ছি পশ্চাবলী, পশ্চাবলী, বা আমরা পাচ্ছি যে সংবাদ তিমির নাশক, বঙ্গদূত। বঙ্গদূত হচ্ছে নীলরত্ন নীলরত্ন হালদারের সম্পাদনায় প্রকাশিত হয়েছিল। এই ধরনের কিছু বইপত্র রয়েছে। কিন্তু এখানে সব থেকে উল্লেখযোগ্য আরেকটি বিষয়, সেটি একটু তোমাদের খেয়াল রাখতে হবে, যে 1831 সালে 1831 সালে আমরা আহ, জ্ঞানান্বেষণ নামে একটি মূল্যবান পত্রিকা পাচ্ছি, যেটি বলা যেতে পারে আমাদের বঙ্গদেশে আধুনিক জ্ঞান বিজ্ঞান চর্চার সূত্রপাত হচ্ছে যার হাত ধরে। আহ, এছাড়া এছাড়া একটা বিষয়, যে এই যে এই শুধু যে জ্ঞান বিজ্ঞান চর্চা সূত্রপাত তাই নয়, এখানে হিন্দু কলেজের যে প্রগতিপন্থীরা, যারা ইয়ং বেঙ্গল নামে পরিচিত ছিলেন,
তাঁরা এই পত্রিকাটার সূচনা করছেন বা সূত্রপাত করছেন। তাহলে শুধু ইয়ং বেঙ্গল বললে যে আমরা তার খারাপ দিকগুলোই জানি এমনটা তো নয়। ইয়ং বেঙ্গল একদিকে যেমন পরিহাসের অংশ, কারণ আমরা মূলত মধুসূদন দত্তের একেই কি বলে সভ্যতা প্রহসন পড়ে যেভাবে আমরা তার সম্পর্কে পরিহাস করি, ঠিক তার বিপ্রতীপে দাঁড়িয়ে ইয়ং বেঙ্গল গোষ্ঠীর হাত ধরে জ্ঞানান্বেষণ, খুব সুন্দর নামটি, মনে থাকবে তোমাদের নিশ্চয়ই, জ্ঞানান্বেষণ পত্রিকাটির হাত ধরে বাংলাদেশে বঙ্গদেশে যে আধুনিক জ্ঞান বিজ্ঞান চর্চার যে সূত্রপাত হচ্ছে, সেটাও আমরা এখান থেকে নিশ্চিত করতে পারি। তাছাড়া বিজ্ঞান সেবোধী বলে বিজ্ঞান বিষয়ক অনেক প্রবন্ধ নিয়ে পত্রপত্রিকা প্রকাশিত হচ্ছে। তা যাই হোক, মানে এই যে এই যুগের সাময়িক পত্রে আমরা যে কথা বলছি, এর এর একটা ধারাবাহিকতা রয়েছে। তার সব ধারাবাহিকতার কথা নিশ্চয়ই বলবো পরবর্তী ক্ষেত্রে। বিশেষ করে উল্লেখযোগ্য পত্রপত্রিকার কথা একটু বলবোই। এগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, যার মধ্যে আমরা বঙ্গদর্শন ইত্যাদির কথা বলবো। তার আগে তত্ত্ববোধিনী ইত্যাদির কথা বলবোই, ভারতী, সাধনা, এইসব কথাই আগে পরে ইত্যাদি বলতে থাকবো। তা যাই হোক, এই যে যুগের কথা বলছি যেখানে সাময়িক পত্রে ধর্ম, সমাজ, রীতিনীতি সম্বন্ধে একটা উত্তপ্ত আলোচনা প্রকাশিত হচ্ছে, এবং আস্তে আস্তে বঙ্গদেশের যে সাংস্কৃতিক জীবনে মোটামুটি ভাবে তার যে একটা পরিচয় পাওয়া যাচ্ছে, ভবানীচরণের এই যে একটা রক্ষণশীল হিন্দু জীবনাদর্শ, বা রামমোহনের একটা প্রগতিশীল ভারত সংস্কৃতি বিশ্বাস, এবং আধুনিক ইয়ং বেঙ্গলদের একটা উগ্র মতবাদ, এই সমস্ত কিছু কিন্তু তৎকালীন এই পত্রপত্রিকায় একটা কিন্তু জায়গা করে নিয়েছিল। হ্যাঁ, তাই এইটা কিন্তু আমাদের প্রথম থেকে খেয়াল রাখতে হবে যে আহ, যে সময়ে রামমোহনের এই যে সময়ে তিনি পত্রপত্রিকার মানে আমরা গদ্যের বিবর্তনের কথা বলছি আর কি, সেখানে দাঁড়িয়ে এই পত্রপত্রিকাগুলো, মানে প্রথম যুগের যে সাময়িক পত্রপত্রিকাগুলো যে মানে প্রভাব যে কতখানি গুরুত্বপূর্ণ, সেটা তো বলার আর কোনো বাকি থাকে না। এটা আমরা সহজেই এই বিষয়টা বুঝতে পারি যে কতখানি তারা গুরুত্বপূর্ণ। কিন্তু যাই হোক, এই গুরুত্বের কথা আমাদের মাথায় রাখতে হবে, এবং তার সঙ্গে এটাও মনে রাখতে হবে যে যুগ পরিবর্তিত হয়, পরিবর্তিত যুগের কথাও আমাদের সময়ের সঙ্গে সঙ্গে বলতে হয়। যেমন আমরা সাহিত্যের ইতিহাসে তাই দেখতে পাই যে নবীন এবং প্রবীণের একটা মেলবন্ধনেরও সময় আসে। হ্যাঁ, নবীন এবং প্রবীণের মেলবন্ধনের সময়ও সেখানে আসে। তাই আমরা দেখি যে আহ, একটা সময়ের মধ্যে রূপান্তরিত হচ্ছে, এবং সেই রূপান্তরের পদ্ধতিটাও আমাদের কিছু কিছু জানা প্রয়োজন রয়েছে। যাই হোক, প্রথম আমাদের এক্ষেত্রে যে যে দুজন, মানে 19 শতকের তৃতীয় দশকের প্রায় মাঝামাঝি দুজন পুরাতন যে কাব্যধারা ছিল, যা তাকে সামান্য রূপান্তরিত করে দিয়েছিলেন বটে, কিন্তু তারা তবুও খানিকটা পুরাতন রীতিরই কবি, বা পুরাতন রীতিরই সঙ্গে তারা যুক্ত রয়েছেন, যথা ঈশ্বরগুপ্ত এবং মদন মোহন কলঙ্কার। তা ঈশ্বরগুপ্তের ক্ষেত্রে আমরা জানি যে কলকাতার অদূরেই যে কাঁচরাপাড়ার তার জন্ম, এবং খুব ছেলেবেলায় মা মারা যান, এবং যৌবনে স্ত্রীর যে বিশেষ সাহচর্য পেয়েছেন এমনটাও বলা যায় না। তাই তার লেখার কবিতার মধ্যে আমরা খুব এক বেশি মানে প্রেমের ব্যাপার ট্যাপার পাবো না, বরং খানিকটা রূঢ়তার ব্যাপার ট্যাপার পাবো। যদিও এই মানুষটির এই যে পত্রিকা, আহ, মানে হতে পারেন তিনি কাঁচরাপাড়ার মানুষ, কিন্তু আহ, তার আহ, একটা পরিচিতির জায়গা ছিল। তিনি মানে দারিদ্র্যের কারণে খুব বেশি পড়াশুনো করতে পারেননি, তো সামান্য বাংলা লেখাপড়া শিখেছিলেন, ইংরেজি তো দূরের কথা। তবে অসাধারণ বুদ্ধিমান এবং আলাপী মানুষ ছিলেন ঈশ্বরগুপ্ত। কলকাতার অভিজাত এবং সংস্কৃতবান যে মানুষ সেই সময় ছিলেন, যাদেরকে আমরা বাবু বলে জানি, বাংলা সাহিত্যের ইতিহাসে যাদেরকে বাবু বলে চিহ্নিত করা হয়, বাবু সম্প্রদায়, তা সেই সম্প্রদায়ের সঙ্গে সেই মানুষদের সঙ্গে তার একটা কিন্তু নিবিড় যোগাযোগ ছিল সেখানে। তবে এই যে যোগাযোগটির ক্ষেত্রে কলকাতার অভিজাত ব্যক্তিরা তাকে বেশ শ্রদ্ধা ট্রদ্ধা করতেন, ইংরেজরাও তার পত্রিকার মতামতের মূল্য দিতেন। তো যাই হোক, এই অসাধারণ মানুষটি যে ততটা বাংলাও শেখেনি, ইংরেজি ইংরেজি জানে না,
কিন্তু তার সেই মানুষটার মধ্যে অনেক প্রগতিশীল ভাবনা চিন্তা, অনেক প্রগতিশীল চিন্তা ভাবনারও একটা কিন্তু অবসর বা একটা প্রকাশ আমরা দেখতে পাই। কিন্তু সব ক্ষেত্রে যে রয়েছে এমন নয়। তিনি নিজেই বিদ্যাসাগরের বিধবা বিবাহ আন্দোলনকে পছন্দ করেননি, বা সিপাহী যুদ্ধের সময় তিনি সিপাহীদের চেয়ে বেশি ইংরেজদেরকে গুণগান করেছিলেন। এইরকমও আমরা কিছু ব্যতিক্রমী জায়গাও পাই, যে যেটা খানিকটা তাকে চিনতে আমাদের সুবিধা হবে। কিন্তু এটাও ঠিক যে যেহেতু অনেকগুলি পত্রিকা তিনি সম্পাদনা করছেন, এবং আহ, পত্রিকা সম্পাদনার ক্ষেত্রে তো অনেক সময় মনে করা হয় যে যে পত্রিকা সম্পাদনা করা এবং রাবণের চিতায় আগুন দেওয়া দুটো হচ্ছে একই, কারণ রাবণের চিতা কোনোদিন নিমবে না, এবং পত্রিকা কোনোদিনই শেষ হবে না। তোমাকে একবার একবার আগুন দিলে আর একবার বারবার বারবার তার আগুনের যোগান দিয়ে যেতে, এবং সেটা জ্বলতেই থাকবে, জ্বলতেই থাকবে। আমরা যারা পত্রিকায় কাজকর্ম করি তারা জানি ব্যাপারটা, যে কিভাবে চিতা তৈরি হচ্ছে এই বিষয়টি। তো যাই হোক, সেইটার দিকেই আমাদের খেয়াল রাখতে হবে। ঈশ্বর গুপ্তের রচনার মধ্যে আরেকটা জিনিস এখানে একটু বিশেষ করে বলার, যে উম, তার কবিতাগুলো মূলত পত্রিকায় প্রকাশের জন্যই, পত্রিকার জায়গা ভরানোর জন্য খানিক খানিক সময় মনে হতে পারে, কিন্তু আহ, তদানীন্তন সমাজ, জীবনকে ব্যঙ্গ করে তার লেখা হাস্য পরিহাস এবং কৌতুকের কবিতাগুলো বিশেষ করে আমাদের কিন্তু আহ, মনে রাখা প্রয়োজন। তার আহ, তপসে তপসে মাছ কি বড়দিন, তার এরকম কিছু বিচ্ছিন্ন কবিতা, যে কবিতাগুলো পরবর্তী ক্ষেত্রে বঙ্কিমচন্দ্র সংকলন করে দিচ্ছেন, সংকলন করছেন। ছাত্র জীবনে ঈশ্বর গুপ্তের সংবাদ প্রভাকরে তিনি কবিতা প্রবন্ধাদি লিখতেন, এবং তার এই ঈশ্বর গুপ্তকে তিনি গুরু বলে স্বীকার করেছিলেন, এবং ঈশ্বর গুপ্তের প্রামাণিক যে কবিতা সংগ্রহ তার একটি বিশেষ উল্লেখযোগ্য কাজও রূপে এখনো রয়েছে, যেখান থেকে আমরা তার কবিতাগুলিকে সংকলিত করতে পারছি। কিন্তু এখানে সব থেকে গুরুত্বপূর্ণ আরেকটি মানুষের কথা এখানে বলতে হয়, তিনি হচ্ছেন মদন মোহন তর্কালঙ্কার, যিনি পুরাতন ধারার শেষ কবি আর কি। 1858 সালে তার মৃত্যুর কিছুকাল পরেই ঈশ্বর গুপ্তের তিরোধান হয়, 1859 পরের বছরই। এবং এই সময়ে আস্তে 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 আবির্ভূত হচ্ছেন কে? আবির্ভূত হচ্ছেন মধুসূদন দত্ত। তাহলে আমাদের আগামী যে ক্লাস, আগামী সপ্তাহের ক্লাসে আমরা মধুসূদন দত্ত, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রচন্দ্র সেন এই দিকটাতে যাব, কাব্যের এই দিকটাতে যাব। কিন্তু আজকের আমাদের মূলত এই এই একটা সংযোগের অংশ আমরা এখন কথা বলছি, যে নবীন প্রবীণেরা বিদায় নিচ্ছে এবং নবীনেরা আস্তে আস্তে আবির্ভূত হচ্ছে, এবং সেই আবির্ভাবের ক্ষেত্রটিকে আমাদের একটু একটু করে চেনার একটা জায়গাটিকে আমাদের এর মধ্যে দেখতে হচ্ছে আর কি। তা যাই হোক, মদনমোহন তর্কালঙ্কারের একটি বিষয় ছিল যে তিনি উচ্চশিক্ষিত, সরকারি স্কুলে তিনি পড়াতেন, এবং বিদ্যাসাগরের বেশ ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তা ঘনিষ্ঠ বন্ধু হওয়ার ফলে বিদ্যাসাগরের প্রভাবে স্ত্রী শিক্ষা, বিধবা প্রভৃতির একটা সহ সমর্থক হন, মানে বিদ্যাসাগরের প্রভাবেই হতে পারে, মেয়েদের প্রকাশ্য স্কুলে পড়িয়েছিলেন এরকম মানুষ। সবচেয়ে বড় কথা, বিদ্যাসাগরের মতো তিনি ঈশ্বর সত্তায় উদাসীন ছিলেন এবং নিরীশ্বরবাদী ছিলেন, এমন কথা বললে কিন্তু ভুল হবে না। তিনি বিদ্যাসাগরের মতো ঈশ্বরবাদের বিপক্ষেও, বা ঈশ্বর সম্পর্কে ততটা তার নিরীশ্বরবাদী বললেই বেশি সব থেকে ভালো হয়। কিন্তু তার দুটি বিষয় এখানে বিশেষ করে বলবার, তার দুটি কাব্যের কথা এখানে বলবো। একটি হচ্ছে আমাদের রসতরঙ্গিনী, এবং আরেকটি হচ্ছে বাসবদত্তা। আহ এই দুটো লেখার ক্ষেত্রে তিনি তখনও বেশ যে যৌবনে প্রতিপন্ন হয়েছেন এমন নয়, সুতরাং দুটোর মধ্যেই যে একটা কিছু চপলতা আছে, সেরকম একটা হতে মনে হবে খুব সহজেই। তবে আরেকটি বিষয় যে খানিকটা সহজ বা খানিকটা হয়তো ঝোঁকের বশেই তিনি পণ করেছিলেন, যে যে তিনি তরুণ বয়সে হয় না, তরুণ বয়সে পণ করে ওঠে সবাই, যে তিনি এমন কিছু কবিতা লিখবেন যে কবিতা ভারতচন্দ্রকে ছাড়িয়ে যাবে। যদি তিনি না লিখতে পারেন তাহলে ভারতচন্দ্রের, তিনি কবিতা লেখা ছেড়ে দেবেন, এবং প্রকৃতপক্ষে তাই হয়েছে, তিনি কবিতা লেখা ছেড়ে দিয়েছেন। কিন্তু ভারতচন্দ্রের রসমঞ্জরির অনুকরণে তিনি রসতরঙ্গিনী রচনা করেছিলেন মাত্র 17 বছরে। 17 বছর, মাত্র 17 বছর বয়সে। ততটা উন্নত সেই রচনা নয়, কিন্তু এটাও ঠিক একেবারে অনুন্নতও নয়, কারণ এই প্রথম প্রয়াসের দিক থেকে সেটা কিন্তু একটি অন্যতম বলা যেতে পারে। তো যাই হোক, এই এই মানুষটির একদিকে যেমন রসতরঙ্গিনী, অন্যদিকে হচ্ছে তার
বাসব দত্তা, এই দুটো ক্ষেত্রেই আমরা দেখতে পাবো। কিন্তু তার সব থেকে যে খ্যাতি রয়েছে, সব থেকে বিখ্যাত তিনি, সেটি হচ্ছে মূলত শিশু পাঠ্য গ্রন্থের জন্য, এবং যার নাম আর কিছুই নয়, যার নাম হচ্ছে শিশু শিক্ষা। এটি তিনটি ভাগ রয়েছে, প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ যেটি 1849 সালে প্রকাশিত হয়, এবং তৃতীয় ভাগ যেটি 1850 সালে প্রকাশিত হয়। আমাদের সবার কাছেই খুব চেনা কিছু কবিতার লাইন মনে থাকবে নিশ্চয়ই। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, বা পাখি সব করে রব রাতি পোহাইল, কাননে কুসুম কলি সকলই ফুটিল। এগুলো আর কোথাও নয়, শিশু শিক্ষা গ্রন্থেরই অন্তর্ভুক্ত কবিতা, যেটা দীর্ঘদিন আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের পাঠ্যপুস্তক রূপে একটা জনপ্রিয়তা পেয়েছে, এবং পরবর্তীকালে তার জনপ্রিয়তা কিছুমাত্র যে হ্রাস হয়েছে এমন নয়, বরং আমাদের স্মৃতিতে এখনো তার সেই সমস্ত চরণ রয়েছে। যদিও তার এই যে দুটি কথা বললাম, রসতরঙ্গিনী, বাসব দত্তা, এই দুটি রচনার পাশাপাশি তিনি আর কি রচনা করেননি, কিছু ছোট ছোট ওই শিশু পাঠ্য দু চারটি কবিতা ছাড়া। তাই আমাদের এই অংশের আলোচনায় আমাদের খুব বেশি যে তথ্য রয়েছে এমনটা নয়, আমরা সেই তথ্যগুলোকে একত্রিত করে দিয়েছি। আমি এরপরেই, এই ক্লাসের পরেই এটা আমি আপলোড করে দেবো, তোমরা তোমাদের মতো করে সেটা দেখে রাখতে পারবে। আমরা মূলত আজকে যে গদ্যের সূচনার কথা বলছি, এবং সেই গদ্যের সূচনায় রামমোহনের প্রভাব, এবং রামমোহনের প্রভাব পরবর্তী ক্ষেত্রে পত্র-পত্রিকার একটি গুরুত্ব, সেটির কথা বলেছি, এবং দুজন মানুষ একই সঙ্গে, ঈশ্বরগুপ্ত এবং মদনমোহন তর্কালঙ্কার, তাদের যে গৌরবের জায়গা, গুরুত্বের জায়গাটি, সেটিও আমি এখানে আলোচনা করেছি। তাহলে আজকের আলোচনার আমার একেবারে শেষ অংশে আমি এসে উপস্থিত হয়েছি। এখান থেকে যা যা তথ্য হতে পারে, যেমন শিশু শিক্ষা গ্রন্থের কথা বলা যেতে পারে, তার কটি খণ্ড রয়েছে, তিনটি খণ্ড, কোন কোন সময় প্রকাশিত হচ্ছে, এবং কোনো এইরকম শিশু শিক্ষার উল্লেখযোগ্য লাইন, পাখি সব করে রব রাতি পোহাইল, বা আহ, অন্যান্য যে লাইনগুলির কথা বললাম, সেই সমস্ত লাইনগুলির যে কোনো একটি তুলে দিয়ে বলতেই পারে এটি কোথাকার লাইন, কি বৃত্তান্ত ইত্যাদিগুলো, সেটি বিশেষ করে মনে রাখার মতো বলেই আমার মনে হয়, যে কারণে তোমাদেরকে বললাম। তোমরা অবশ্যই এইটা একটু খেয়াল রেখো, কারণ আমাদের খুব চেনা, যে ছোটবেলায় আমরা পড়েছি, সকালে উঠে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে, ভাই বোন সকলেরই যেন ভালোবাসি, একসাথে থাকি যেন সবে মিলেমিশে, ইত্যাদি যে কবিতাগুলি ছিল, সেই কবিতাগুলি তার জনপ্রিয়তার একটা বড় জায়গার হিসেবে অবশ্যই ছিল। আমরা সেই জায়গাটিকে এখানে আহ, জানানোর চেষ্টা করলাম। আগামী যে ক্লাসে, সেখানে আমরা বাংলা গদ্যের নবজাগরণ এবং বাংলা কবিতার ক্ষেত্রে রামমোহন, মধুসূদন ইত্যাদি যারা রয়েছেন, তাদের কথাও আমরা পরের দিনের ক্লাসে আলোচনা করব। তাহলে আজকের আলোচনার আমার একেবারে শেষ ভাগে আমি বলে দিলাম যে সাহিত্যের ইতিহাসের পর্যালোচনার ক্লাসে আমরা আজকে আলোচনা করলাম রামমোহন, রামমোহনের সমসাময়িক পত্র-পত্রিকা, এবং বাংলা গদ্যের সূচনায় একদম শুরুতে যে সমস্ত মানুষেরা রয়েছেন, তথা ঈশ্বরগুপ্ত এবং মদনমোহন তর্কালঙ্কার, তাদের বিষয়ে আমরা আজকে আলোচনা করলাম। আমি এই ক্লাসটার পরেই, একটু পরেই, জাস্ট এখনই আমি তোমাদের কোয়েশ্চেন আপলোড করে দেবো, কিছু কোয়েশ্চেন। তোমরা এই ক্লাসটার পরেই, তোমরা আজকে রাতেই 9:30টার দিক থেকে তোমরা একটু ট্রাই করে দেখো। 9:30টার দিকে তোমরা এটা টেস্ট পাবে। তোমরা সেই টেস্টটা দিলে তোমাদের পড়াটা পরিষ্কার হয়ে যাবে। আর আমি এটা কমপ্লিট করে আমি জাস্ট এক্ষুনি আপলোড করে দেবো, তোমরা চাইলে এটা প্রিন্ট করে রাখতে পারো। ঠিক আছে? আর শ্রীরামপুর মিশন এবং ফোর্ট উইলিয়াম কলেজ সংক্রান্ত প্রশ্ন এর আগে দেওয়া ছিল। আরো আমি কিছু প্রশ্ন রাখবো, সুতরাং অসুবিধা নেই। সকলকে জানাবো শুভরাত্রি। কিন্তু যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে, কোনো প্রশ্ন থাকে, তোমরা এখন করতে পারো। কারো কোনো প্রশ্ন? কারো কোনো জিজ্ঞাসা? সবাই আশা করি ঠিকভাবে শুনতে এবং দেখতে পেয়েছো, তাই তো? ঠিক আছে, চলো শুভরাত্রি তাহলে সকলকে। বেশ, বেশ, শুভরাত্রি।